তো আমরা আজকে আরো একটি নতুন মানুষকে পেয়েছি। কিছু প্রশ্ন খোঁজার চেষ্টা করব এবং কিছু উত্তর বেরিয়ে আসবে। তো আমরা দেরি না করে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের সঙ্গে আছেন দীপাঞ্জন মিত্র মহাশয়। উনি একজন অ্যাডভোকেট এবং কলকাতা ল পয়েন্টের ফাউন্ডার। আমি স্যারকে মানে দর্শকদের মধ্যে পরিচয় করিয়ে দেবো। স্যার, আপনার সম্বন্ধে যদি দু এক লাইনে কিছু বলেন। নমস্কার, আমি দীপাঞ্জন মিত্র। আমাদের একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমরা চালাই, সেটা হচ্ছে কলকাতা ল পয়েন্ট। তো এটি একটি কোচিং সেন্টার যেটা আইন শিক্ষায় যারা আগ্রহী তাদের জন্য, যারা আইন শিক্ষায় আসতে চায় তাদের জন্য লয়ের এন্ট্রান্স 5 ইয়ার্স 3 ইয়ার্স বিএলএলবি বা এলএলবি আমরা পড়িয়ে থাকি, সাথে ক্ল্যাট, জুডিশিয়াল সার্ভিস ইত্যাদির কোচিং ক্লাস প্রোভাইড করে থাকি। আচ্ছা স্যার, ল মানে শুধু কি কোর্টে দাঁড়িয়ে মামলা লড়া? এই প্রশ্নটা ছিল। না, অ্যাকচুয়ালি ল মানে আজকের দিনে শুধু মামলা লড়া কখনোই নয়। কারণ ল পড়ে একটি স্টুডেন্ট পাস করার পর, ডিগ্রি পাওয়ার পর, সে কিন্তু অনেক ধরনের পেশায় যোগদান করতে পারে। তার মধ্যে ল ভিত্তিক যে চাকরি আছে সেটা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই আছে। তারপরে অনেক পরীক্ষা আছে যেগুলো দিয়ে সে সরকারি চাকরি পেতে পারে। তার মধ্যে WBJS বা অন্যান্য স্টেটেরও যে জুডিশিয়াল সার্ভিস এক্সাম আছে সেই এক্সাম দিতে পারবে। সাথে ল অফিসারের বহু রকমের পরীক্ষা আছে, যেমন সরকারি সেক্টর, প্রাইভেট সেক্টর। সরকারের মধ্যে যদি আমরা IBPS বলে একটি পরীক্ষা হয়, ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, তাতে স্পেশালিস্ট অফিসারের ক্যাটাগরিতে 2 ধরনের ল অফিসার রিক্রুট হয়ে থাকে। এক হচ্ছে আমাদের উইথ এক্সপিরিয়েন্স, যাদের 7 বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে, এবং আর একটা হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে। এছাড়াও জ্যাক বলে পরীক্ষা আছে, জাজ অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল। সেটা হচ্ছে সেনাবাহিনীর যে জাজ বা লয়ার হয় তাদের রিক্রুট করার ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়। এছাড়া একাডেমিক্সে যাওয়া যেতে পারে। এখন অনেক নতুন অনেক পথ খোলা রয়েছে। এআই রিলেটেড অনেক কাজ হচ্ছে, এরকম বহু কাজ আছে। আচ্ছা, গ্রামের ছাত্রছাত্রীরা কি লয়ে ইন্টারেস্ট কি মনে হয় আপনার? আজকের দিনে তো বলবো আগের থেকে ধারণাটা অনেকটা পাল্টেছে, যদিও আরো পাল্টানো দরকার। যে গ্রামের ছেলে মেয়েদের একটা কোথাও না কোথাও একটা বাধা আছে বলে তারা বিশ্বাস করে, বা এরকম মনে করে যে আমরা ইংরেজিতে দুর্বল, তাহলে আমরা কিভাবে ল পড়বো, এই একটা ছুতমার্ক আছে। যদিও আমার মনে হয় না এটা খুব একটা সিরিয়াস কিছু ব্যাপার, কারণ আমি নিজেও বাংলা মিডিয়ামে পাস করেছি। সুতরাং বাংলা মিডিয়ামে পড়ে ল পড়তে আমার সেরকম প্রবলেম হয়নি। তো এটাকে ওইভাবে না দেখাই উচিত, আরো বেশি স্টুডেন্টদের লগে আসা উচিত। আচ্ছা, যারা একটু লাজুক ইন্ট্রোভার্ট টাইপের, তো তারা কি এই ফিল্ডে এসে সাকসেস? এবারে ঘটনা হচ্ছে, আমাকে এখানে 3টে অর্গানকে 3টে টাইপ অফ এবিলিটি আমায় ক্যাপচার করতে হবে। 3টে জিনিস আমায় জানতে হবে: ড্রাফটিং, প্লিডিং, কনভেন্সিং। তো কেস ড্রাফট করা, প্লিড করা মানে কোর্টে গিয়ে সেটা বলা, এবং কনভেন্সিং মানে ডিড ড্রাফট করা। তো এবারে এই 3টে টাইপের কাজের মধ্যে অবভিয়াসলি বলাটাও যেহেতু একটা কাজ, লয়ের প্র্যাকটিসে যদি কেউ টার্গেট করে যে আমি ল প্র্যাকটিস করব কোর্টে গিয়ে, তার ক্ষেত্রে বলাটা প্রাথমিকভাবে জড়তা থাকলেও আশা করি আস্তে আস্তে কেটে যাবে, যেটা আমারও ছোটবেলায় ছিল, প্রথম ছিল। তো বলতে হবে। তো এটা যদি কেউ ইন্ট্রোভার্ট থাকেও, প্র্যাকটিসের মাধ্যমে তাকে সেটা কাটিয়ে উঠতে হবে। একদম। আচ্ছা, হায়ার সেকেন্ডারির পর লয়ের দিকে আসার পথটা কিরকম হওয়া উচিত? লয়ে যে আসবে হায়ার সেকেন্ডারির পর, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে CULET বলে একটা এক্সাম হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর ওই মে জুন মাস নাগাদ হচ্ছে গিয়ে নোটিশ বেরোয়। তো তার সেই জুলাই আগস্টে গিয়ে তার একটা এন্ট্রান্সের পরীক্ষা হয়, CULET। তো সেই পরীক্ষার ওপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট বেরোয়, একটা র্যাঙ্ক পাবলিশ হয়। তার ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের টোটাল 14টি ল কলেজ আছে, যার মধ্যে 4টি সরকারি এবং 10টি বেসরকারি। একটা সেন্ট্রালাইজ পোর্টাল মাধ্যমে তাদেরকে সেই কলেজগুলিতে সিট ডিস্ট্রিবিউট করা হয়, তারা সেখানে আসতে পারে। সুতরাং এন্ট্রান্স পরীক্ষা দিয়ে 5 ইয়ার্সের লতে আসা যায়। যদিও কলকাতায়, এছাড়াও কলকাতা তার তৎসংলগ্ন এলাকায় বহু প্রাইভেট ইউনিভার্সিটিও আজকে হয়েছে যেখানে 5 ইয়ার্স ল পড়া যাবে। ক্ল্যাট বা এন্ট্রান্স এক্সাম কি খুবই কঠিন হয়? ক্ল্যাট এক্সাম, এখানে একটা কথা বলার আছে, ক্ল্যাট আর CULET বা অন্যান্য স্টেট ইউনিভার্সিটির এন্ট্রান্স দুটো কিন্তু আলাদা। আচ্ছা, যেটা আমাদের ছাত্র সমাজে এই দুটো পরীক্ষার যে পার্থক্য, এটা অনেকেই জানে না। তো এটার যে কনসেপ্ট সেটা হচ্ছে, ক্ল্যাট হচ্ছে কমন ল অ্যাডমিশন টেস্ট। এটি একটি অল ইন্ডিয়া বেসিস এক্সাম, যেটাতে সারা ভারতে 26টি ইউনিভার্সিটি
তাতে এই পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে সুযোগ করে দেওয়া হয়। আর সিইউএলটি বা অন্যান্য স্টেট যে লেভেলের এন্ট্রান্স পরীক্ষাগুলো হয় সেখানে বিউ ক্ল্যাট আছে, বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট, বা হচ্ছে সিইউএলটি আছে। এছাড়াও মানে সেন্ট জেভিয়ার্স ল কলেজে আলাদা করে এন্ট্রান্স পরীক্ষা হয়। এইগুলো কিন্তু আলাদা। ক্ল্যাটের বেসিক ফান্ডামেন্টাল যে ফিচার হচ্ছে, ক্ল্যাট কিন্তু তুলনামূলক বলা যেতে পারে উচ্চবিত্তদের জন্য একটা লয়ের কোর্স। তার কারণ হচ্ছে ক্ল্যাট পড়তে গেলে একটা খুব মানে সঙ্গত আর্থিক সংস্থান থাকতে হবে, কারণ এই কোর্সের টোটাল কোর্স ফিস প্রায় মোটামুটি 12-13 লাখ টাকা থেকে শুরু হয় 5 বছরে, থাকা খাওয়া খরচ বাদে। তো সুতরাং সেক্ষেত্রে মানে একজন খুব প্রতিষ্ঠিত গার্জেন ছাড়া ক্ল্যাটে কাউকে পাঠানোর কথা ভাবাটা একটু মুশকিল। যেখানে স্টেট ইউনিভার্সিটি যদি আমি 5 ইয়ার্স বিএলএলবি বা অন্যান্য বিএসসি বা বিকম এলএলবি কথা বলি, সেখানে দেখা যাবে আমরা হয়তো বেসরকারি ক্ষেত্রে হয়তো 4-4.5 লাখ টাকার মধ্যে সে পুরো কোর্স কমপ্লিট করে ফেলবে। আর সরকারি পেলে তো কোনো কথাই নেই, সেখানে দেখা যাবে হয়তো 5 বছরে 15, 20, 25, 30, 60 হাজার টাকার মধ্যেই পুরো কোর্স কমপ্লিট করে ফেলতে পারবে। সুতরাং দুটো পরীক্ষা আলাদা। বুঝতে পেরেছি। আচ্ছা, 5 বছরের কোর্স আর 3 বছরের কোর্স, এর মানে এই ব্যাপারটা কিরকম আছে, এই ব্যাপারটা যদি একটু মানে বলা যায়। 5 বছরের কোর্স হচ্ছে একটি ইন্টিগ্রেটেড ল কোর্স, যেটা মূলত এইচএস বা হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর, বোর্ডস এক্সামের পর 10+2 তারপরে স্টুডেন্টরা করতে পারবে। আর এখানে যদি বিএলএলবি হয় তাহলে কিছু আর্টসের সাবজেক্ট থাকবে, যদি বিকম এলএলবি হয় তাহলে কিছু কমার্সের সাবজেক্ট থাকবে, যদি বিএসসি এলএলবি হয় তাহলে কিছু সায়েন্সের সাবজেক্ট থাকবে। সিইউতে শুধুমাত্র বিএলএলবি আছে, সেখানে কিছু আর্টসের সাবজেক্ট আর ল সাবজেক্ট মিলিয়ে এটা একটা ইন্টিগ্রেটেড কোর্স। তো এটা 5 ইয়ার্সের হয়। আর 3 ইয়ার্সের হচ্ছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ল পড়তে আসছে, এটা মূলত তাদের জন্য। এখানে 6টি সেমেস্টার থাকে, যেটা 5 ইয়ার্সের 10টি সেমেস্টার থাকে। এই 6টি সেমেস্টারের পুরোটাতেই শুধুমাত্র ল পেপার থাকে। আচ্ছা আচ্ছা। আর যদি তুলনামূলক আলোচনা করতে হয় তাহলে দেখা যাবে 5 ইয়ার্স ল কিন্তু তুলনায় একটু সহজ, কারণ খুব সহজে আস্তে আস্তে করে পড়া যায়, সময় নিয়ে পড়া যায়, সময়টা অনেক বেশি পাওয়া যায়। এবার 3 ইয়ার্সে কি হয়, খুব কম সময় অনেক বেশি সংখ্যায় পেপার পড়তে হওয়ার কারণে মানে এতে মানে লাগাতার চাপ থাকে, এবং পরীক্ষা পাস করার চাপে হয়তো বিষয়গত যে গভীরতা সেটা হয়তো অতটা মানে লাভ করার সুযোগ থাকে না। বুঝতে পেরেছি। আচ্ছা, ল পড়ে কি কি জব পাওয়া যায়? ল পড়ে চাকরি যদি কেউ করে, এই যেটা একটু আগে বললাম যে সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে, এখন সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও ল একটা খুব মানে ভাইটাল রোল প্লে করছে আজকের দিনে। এবার একটা নতুন ধরনের একটা জব অপশন বলি, সেটা হচ্ছে হেড নোট রাইটিং। আচ্ছা। বা লিগাল ড্রাফটিং তো আছেই, হেড নোট রাইটিং হচ্ছে এমন একটি জিনিস যেটা বড় বড় ল ফার্ম এবং বিভিন্ন কোম্পানি কাম অর্গানাইজেশন আউটসোর্স করে থাকে। এটা বেসিক্যালি ব্যাপারটা কি, যদি ছোট করে মানে একটু মোটা মোটা টাইপের যদি আমি বোঝাতে চাই, ব্যাপারটা এরকম যে আমাকে প্রচুর পরিমাণে টেক্সট পার্ট বা কোনো ড্রাফটিং দিয়ে দেওয়া হয়। বলা হয় যে আমি পুরোটাকে পড়ে সিনপসিস করে, যেরকম আমরা ছোটবেলায় স্কুলে সামারি বা প্রেসি করতাম, তো ওইভাবে ছোট করে লিখে একটা প্রেজেন্টেশন করতে হবে। তো এখানে কোনো বলার জায়গা নেই, লিখে আমায় তাকে সেটা পাঠাতে হয়। এটা টোটালি ইনহাউস জব, এটা ঘরে থেকেই যে কেউ করতে পারে, যে কোনো স্টুডেন্ট, তো যে কোনো অ্যাডভোকেট। সেই ক্ষেত্রে এইটা একটা খুব পজিটিভ অপশন আজকের দিনে। এছাড়াও এআই রিলেটেড ল, আজকে লতে এআই এর রোল দিন দিন বাড়ছে। তো প্রাইভেট ক্ষেত্রেও যেটা বলছি, যেটা যেমন হচ্ছে ল ফার্ম, আমার কোম্পানিতে ল অফিসারের জব, লিগ্যাল অ্যাডভাইজার, লিয়াজো অফিসার, তো এরকম বহু অপশন আছে। যারা ভাববে যে আমরা ওকালতি করবো না, কোর্টে যাবো না, তাদের ক্ষেত্রে সেই অপশনগুলো তারা ভেবে দেখতে পারবে। বুঝতে পেরেছি। আচ্ছা, শুরুতে ইনকাম তাহলে কিরকম থাকে, যদি কেউ মানে জিজ্ঞাসা করে যে আমি কি ইনকাম করবো? এটা ডিপেন্ড করছে কার কিরকম টার্গেট এবং সেই টার্গেট ওরিয়েন্টেড কার কিরকম প্ল্যানিং। আচ্ছা, এবার আমি যদি মনে করি যে এখানে আমার মতে বলে, আমি স্টুডেন্টদেরকে বলে থাকি, শুরুতেই আমাদের যে কোনো একটা অপশন, দুটো অপশন আমার হাতে থাকবে, তার মধ্যে একটা আমায় চুজ করতে হবে। 1 নম্বর অপশন হচ্ছে আমি কি শুরুতে ইনকাম করতে চাই, নাকি আমি শুরুতে নলেজ গেইন করতে চাই। আমি নলেজ গেইন যদি করতে চাই তাহলে শুরুতে আমি অতটা টাকা দেখতে পাবো না, কিন্তু পরে গিয়ে হয়তো পাবো। মানে এক্সপেরিয়েন্স যত বেশি হবে তত বেশি সময় ইনভেস্টমেন্ট করলে পরে গিয়ে সেটা আমার মেটেরিয়াল কনভার্সন হবে তার। আর সেক্ষেত্রে হবেটা কি, প্রথমে ইনকাম কম হলেও পরে তার কোনো লিমিট থাকবে না।
একটা সময় আসবে যারা ল প্র্যাকটিশনার হিসেবে এস্টাবলিশড, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলে সেই সিনিয়ররাও একই কথা বলবেন যে তোমরা আজকে এখন টাকার চিন্তা করো না, এখন শেখো। পাস করার পর প্রথম 3-4 বছর 5 বছর তাকে শিখতে সময় দিতে হবে। আমি এটা বলছি না সে কোনো ইনকাম করতে পারবে না, কিন্তু তার কোনো নিশ্চিত ইনকাম হওয়া মুশকিল আছে। এবার এটার বদলে যদি কেউ চুজ করে দ্বিতীয় অপশন যে আমার প্রথমে টাকা চাই, আমি প্রথমে নলেজ চাই না, তাহলে সেক্ষেত্রে নলেজের বদলে যদি কেউ টাকায় ফোকাস করে, তাহলে সে হয়তো মাইনে করা কোনো চাকরি করলো, সেক্ষেত্রে তার নলেজ ডেভেলপমেন্টটা কিন্তু লিমিটেড হবে, তার নলেজটা কম বাড়বে, রাদার কম্পারেটিভলি তার ইনকামটা হয়তো সে মাসে মাইনেতে কনভার্ট হচ্ছে দেখতে পাবে। কিন্তু সেক্ষেত্রে এটা বুঝতে হবে তার এক্সপার্টিস গেইন করতে গেলে কিন্তু তার একটা সেক্টরের একটা জিনিসই শেখা হচ্ছে, বাকি জিনিসগুলো সে জানতে পারছে না। তাহলে সেই জন্য আমি নলেজ চাই না টাকা চাই, সেটাকে চিন্তা করে মাথায় রেখে আমায় সিদ্ধান্ত নিতে হবে আমি কোর্টে গিয়ে টাইম ইনভেস্ট করে ভবিষ্যতের জন্য বেটার জায়গা তৈরি করার চেষ্টা করব, নাকি আজকে থেকে চাকরি করে আমি আজকে থেকেই সেটাকে মেটেরিয়ালাইজ করার চেষ্টা করবো তার উপর। এখন একটা গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন, যেটা মানে আমার এটা ব্যক্তিগত একদমই, মানে আমি শুনেছিলাম কোনো আমার একটা পরিচিত মানুষ কোনো একটা ব্যাপারে জেলে চলে যায়, তো সে জেলে থেকে সেখানে যে এক্সপিরিয়েন্সটা আমাকে সে শেয়ার করছিল, মানে সেখানে নাকি কোনো একটা লয়ার কোনো একটা কেসে মামলায় সে জেল হয়, তো সে বলছে তার কেসটা সে নিজে লড়ছে, তো এইরকম এটা কিভাবে হয়? এটা আমার খুব মানে কৌতূহলী ব্যাপারটা লেগেছিল। না, ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের আইনে এটা আছে যে আমরা যদি চাই আমরা নিজেদের মামলা নিজেরা করতে পারি। আচ্ছা আচ্ছা। তো এখানে কোনো বাধা নেই। যেটা বিশেষ করে আমি একটা অ্যাক্টের রেফারেন্স দেবো, সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, ক্রেতা সুরক্ষা আইন। আচ্ছা। সেখানে একদম স্পেসিফিক্যালি মেনশন করা আছে এই মামলার এক্সপিডিয়াস ডিসপোজাল করতে হবে। এক্সপিডিয়াস ডিসপোজাল মানে কি, যে খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে। আচ্ছা। তার জন্য একটা সময়সীমা নির্ধারিত করা আছে, যেটা হচ্ছে 6 মাস। আচ্ছা। আর সেখানে এটাও বলা আছে তার টেকনিক্যালিটিস বা যে মানে টেকনিক্যাল জটিলতা যেগুলো আছে সেগুলোকে কমিয়ে দেওয়া আছে। একটা মামলা যদি দীর্ঘমেয়াদী সময় যদি চলতেই থাকে তাহলে কি হয়, তার বিচার প্রক্রিয়ার ব্যাহত হওয়া এবং বিচার পাওয়া থেকে দূরে চলে যাওয়ার একটা জায়গা তৈরি হয়। তো জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, তো যে কথাটা আছে তো সেরকম। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে কেউ নিজের মামলা নিজে করতে পারবে না, এটা কোথাও লেখা নেই, এবং সাংবিধানিক অধিকার এটা একজন ভারতীয় নাগরিকের, যে কেউ চাইলে নিজের মামলা নিজে করতে পারবে, সেটা ক্রিমিনাল হোক কি সিভিল। এখানে মানে কেউ বলতে পারবে না যে সে নিজের মামলা করতে পারবে না। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি কেউ মানে শুরু করতে চায়, মানে প্রিপারেশন কিভাবে করবে, তার জন্য কি ডেইলি 2-3 ঘন্টা মানে এনা মানে লতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এন্ট্রান্স দেবে বা লয়ে আসে এন্ট্রান্স? এখানে অ্যাকচুয়ালি এই ব্যাপারটাই আমরা আজকেও হয়তো পড়ে আছি, কিন্তু এই কনসেপ্টটা ঠিক না যে কত ঘন্টা পড়তে হবে। আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে স্টুডেন্ট এক একটা স্টুডেন্টের এক এক ধরনের ক্যাপাসিটি হয়। কেউ হয়তো একবার পড়ে যেটা পড়ছে বুঝে গেল, কেউ 3বার পড়লেও বুঝলো না। তাহলে এক্ষেত্রে নির্ভর করবে তার ইনটেক ক্যাপাসিটির উপর, সে কতবার পড়লে বুঝতে পারছে তার উপর। সুতরাং কেউ যখন পড়তে বসবে সে যতক্ষণ না বুঝতে পারবে না, এতে বেসিক্যালি এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে লজিক্যাল রিজনিং আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথস, এই দুটো ছাড়া কিন্তু মুখস্থ করাই কাজ, ম্যাক্সিমামটাই আমার মুখস্থ করতে হবে। তো এটা যে যতক্ষণ করতে পারবে। এবার ঘন্টা রাফ হিসেব যদি বলতে হয়, তাহলে সেক্ষেত্রে নিজেকে টেস্ট দিতে হবে রোজ, রেগুলার বেসিস পড়া এবং পরীক্ষা দেওয়া। সেটা ইন্টারনেটে বা ইউটিউবে এখন অনেক টিউটোরিয়াল হয়ে গেছে, যারা নিজের সোর্সে ওই ডেইলি বেসিস টেস্ট নেয় এমসিকিউ স্টাইলে। সেটার জন্য আমার মতে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা নিজের মতো পড়া, আর ডেইলি অ্যাটলিস্ট 2 থেকে 3টে করে টেস্ট দেওয়া, মানে অ্যাটলিস্ট 20-30-40 নাম্বারের 2-3টে করে টেস্ট দেওয়া। এটা যদি পিরিয়ডিক্যালি কেউ করে, সে ইজিলি ক্র্যাক করে ফেলবে সিওলিটি। আচ্ছা, সরকারি আর বেসরকারি ল কলেজের মধ্যে পার্থক্য কি আছে? এটাও একটা মিথ আছে এখানে। মিথ মানে এটা একটা প্রচলিত ধারণা আছে যে সরকারি কলেজের সিল ছাপে যা দাম সেটা প্রাইভেটে নেই, বাট আদপে এরকম কোনো সত্যতা নেই। ঘটনাটা হচ্ছে মূল যে তফাৎ, আমরা এটা হয়তো জানি না, এটা দর্শকদের জানাতে চাইবো। সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বিশেষ করে, আমি যদি একটা ইউনিভার্সিটি থেকে পাস করি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যদি আমি পাস করি, সেখানে রেজাল্ট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবের ওপরে গোল করে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা লেখা থাকে, কোথাও কিন্তু কলেজের নাম উল্লেখ থাকে না। সুতরাং এটার মূলত একটাই তফাৎ, সেটা হচ্ছে ফিস ছাড়া আর কোথাও কোনো সেই অর্থে তফাৎ নেই। গ্রাম বাংলা মিডিয়াম স্কুল থেকে পাস করে কি কলকাতায় পড়তে যাওয়া মানে সমস্যা হবে? না, এটা তো কোনোদিনই বলবো না। আমি নিজেই উদাহরণ, আমি একটু আগে বললেন একদম যে
আমি একদম মানে হার্ডকোর গ্রামের স্কুল থেকে পড়ে একদম একদম কলকাতায় বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, সেখান থেকে ল পড়েছি, তো আমার কোথাও সমস্যা হয়নি। তো আমার বিশ্বাস এটা যদি কেউ মানে মানসিকভাবে যদি কেউ দুর্বল না হয়ে পড়ে, এটা কোনো ব্যথার কারণ নয়। আচ্ছা, ল পাস করার পর কি শুধু কোর্টে উকিল হিসাবে কাজ করতে পারবো, নাকি আরো কিছু সুযোগ আছে? না, আমি একটু আগে আলোচনা করলাম যেটা, যে আজকের দিনে ল মানে কিন্তু শুধুমাত্র লয়ার হওয়া বা অ্যাডভোকেট হওয়া নয়। ল পড়া মানে আমার গ্র্যাজুয়েশনের পাশাপাশি এটা একটা প্রফেশনাল ডিগ্রি হোল্ড করা, এবং সেই ডিগ্রি কাজে লাগিয়ে আমি একাডেমিক্সে যেতে পারি, আমি জব ওরিয়েন্টেড সেক্টর চুজ করতে পারি, কর্পোরেট সেক্টর, পাবলিক সেক্টর মানে সরকারি সেক্টর চুজ করতে পারি, অথবা আমি প্র্যাকটিসও করতে পারি। আমার কাছে পার্সোনাল চয়েস যদি কেউ চায়, তাহলে অবভিয়াসলি আমার কাছে প্র্যাকটিসটা খুব একটা টাফ জায়গা, যেখানে নিজেকে এস্টাবলিশ করা অতটা সহজ নয়। কিন্তু এটাও আমি বলবো, গ্রামের দিক থেকে স্টুডেন্টরা পড়ে যদি ল পাস করে, আজকের দিনে গ্রামের দিকে যে নাম্বার অফ কেসেস পেন্ডিং আছে কোর্টে, সেটা কিন্তু শহরে পাস করা একজন লয়ারের থেকে অনেক তবে অনেকটা এগিয়ে থাকবে। এগিয়ে রাখবে, কারণ গ্রামের দিকে এখনো মাথা পিছু উকিলের সংখ্যা কিন্তু অনেক কম। তাহলে সেক্ষেত্রে তার কাছে হয়তো এটা বড় ব্যাপার। আমি নিজে শহরে থেকে বা পাস করে এখন একাডেমিক্স নিয়ে কাজ করি, একাডেমিক্স ফিল্ডে আছি, তো আমি অবশ্যই বলবো গ্রাম থেকে কেউ পাস করলে তার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আচ্ছা, এবারে কিছু ব্যক্তিগত প্রশ্ন, মানে আপনার জীবনের, না আপনি কেন ল বেছে নিয়েছিলেন আর কি? এটা অ্যাকচুয়ালি মানে এটা একটু অদ্ভুত কারণ শুনতে লাগতে পারে, যেটা হচ্ছে সত্যি বলতে কি, আমি এইচএস পাস করার পর আমার বাবা মা বলেছিল যে জেনারেল লাইনে পড়ে লাভ নেই, এখনো যেটা গার্জেনরা বলে থাকেন, জেনারেল লাইনে পড়া মানে সেটা দীর্ঘমেয়াদী সময় হয়তো কার্যকরী হবে না, বা সেখানে প্রতিষ্ঠা পাওয়াটা বা নিজেকে প্রতিষ্ঠিত করাটা অনেক সময় সাপেক্ষর ব্যাপার হয়ে যাবে, হবে, সময় বেশি লাগবে অবশ্যই। তো হঠাৎ করেই বলতে গেলে আমার দুটো চয়েস ছিল এক সময়, মানে এইচএস এর পর সেইভাবে কোনো কারণ ছিল না যে কেন চয়েস ছিল, জাস্ট এই কারণেই কারণ চয়েসটা ছিল যে আমি নর্মাল লাইনে পড়বো না, গ্রাজুয়েশন করবো না, পাস অনার্স করবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রথম থেকেই উদ্দেশ্য ছিল যে প্রফেশনাল লাইন নিয়ে পড়বো। তো আমি দু জায়গাতে হোটেল ম্যানেজমেন্টের এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলাম, তো এক জায়গায় কোয়ালিফাই করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার লটাকে বেশি বেটার বলে মনে হয়েছিল, তো তাই জন্য আমি লতে আসা। এবং ওই বাবা বলেছিল যে হঠাৎ করে একদিন ওই কাগজে অ্যাড দেখে যে এন্ট্রান্স পরীক্ষা হবে, দিবি? আমি দেবো। তো সেই এরকম মানে আউট অফ নো হোয়ার বলতে গেলে, মানে এরকম কোনো প্রি প্ল্যানিং অ্যাজ ছিল না, ছোটবেলা থেকে এটা গোল ছিল না। ইভেন আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, যে আমি ল পাস করে যে প্র্যাকটিস করবো না কি করবো, সেই ইনফরমেশনও আগে মানে সেই ইন্টেনশনও আগে থেকে প্রিমেডিটেটেড আমার ছিল না। তো 5 বছর পর তখন আমি কোর্টে প্র্যাকটিসও করি পাশাপাশি, তখন আমি ডিসাইড করি যে আমি একাডেমিক্সে থাকবো। তখন আমাদের অ্যাকচুয়ালি কলকাতা ল পয়েন্টের যে চলার পথ, তার তার 16 বছর যে সময়, তো সেই সময়ের শুরু থেকেই মানে আমি পাস করে থেকেই পাশাপাশি পড়াতাম। তো 5 বছর পর 2015 সালে এসে ডিসাইড করি যে আমরা শুধু পড়াবো, আর কিছু করবো না। তো সেক্ষেত্রে কারণ একসঙ্গে 3-4টে কাজ, মানে একদিকে আমি ক্লায়েন্টকে ঝুলিয়ে দিলাম, আবার ওদিকে আমি স্টুডেন্টকেও ঝুলিয়ে দিলাম, দুটো তো হয় না। তো সামাও কোটাও মনে হয়েছে যে একটা জায়গায় ফোকাস করা উচিত। তো তারপর থেকে 2015 সালের পর থেকে পুরোপুরি একাডেমিক্স বা কলকাতা ল পয়েন্ট নিয়েই আছি। আচ্ছা, এবার হচ্ছে এটা আরো ব্যক্তিগত প্রশ্ন, যেটা হচ্ছে আপনি খেলতে ভালোবাসেন, এটা আমরা সবাই জানি, তো আপনি সিনেমা দেখেন? সিনেমা দেখি, তবে কম। মানে আমার যেটা বিশ্বাস যে একসঙ্গে একাধিক নেশা নিয়ে থাকা মুশকিল আছে, ঠিক আছে? খেলাটা ইটসেলফ যে লেভেলের নেশা আছে, তো যে কোনো ধরনের খেলাই আমার খুব ভালো লাগে। বিশেষ করে ক্রিকেট তো আলাদা করেই ভালো লাগে আমাদের, মানে সব থেকে বেশি ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি ওই ঠিক ওই ফ্যানিজম ব্যাপারটা বিশ্বাসী নয়। তো তো ছোট থেকে দেখি খেলা, আর আমি খেলা দেখার জন্য দেখেছি কোনো আজকের দিনে যেটা দেখি আর কি, যে আমাদের সময় তো আইপিএল ছিল না, মানে আমাদের ছোটবেলায় আইপিএল ছিল না। তো সেখানে আইপিএল এর অবর্তমানে আমরা সবাই ইন্ডিয়া টিমের সাপোর্টার ছিলাম। ইন্ডিভিজুয়ালি সচিন তেন্ডুলকারের সাপোর্টার বা সৌরভ গাঙ্গুলি সাপোর্টার বা ভিভিএস লক্ষ্মণের বা কুম্বলের সাপোর্টার। আজকের দিনে যেটা দেখি, যখন দেশের খেলা হচ্ছে, আমাদের দর্শক তথা ফ্যান বা আজকের নতুন প্রজন্ম যারা আছে, তারা দেশের টিমকে যেভাবে সাপোর্ট করে, হঠাৎ করে দেখা যায় আইপিএল শুরু হয়ে তারা নিজেরাই একে অপরের বিরুদ্ধে ভাগাভাগি হয়ে গিয়ে একদম মানে তুমুল আক্রমণে নেমে আসে, পঞ্চায়েত ভোটের মতো হয়ে যায়। মানে এটা একটা রাজনৈতিক কুচকচালির মতো হয়ে যায়। তো
সেই জায়গায় ওইভাবে কোনো ফ্যানিজম নেই, তবে যেটা হয় আর কি, একটা জেনারেশনের কিছু প্লেয়ার, সিগনেচার প্লেয়ার থেকে থাকে। যেমন আমার মানে আমাদের আগের জেনারেশনে আমাদের বাবা কাকাদের সময় যারা বলতো যে কপিল দেব, গাভাস্কার যে মানে রোল মডেল, একদম। তো সেই সময় দেখতে গেলে আমাদের সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, বিশেষ করে আমাদের দেশের প্লেয়ার না হলেও আমি একটা প্লেয়ারের মানে খুব মানে ফন্ড অফ, সেটা হচ্ছে কুমার সাঙ্গাকারা, মানে একদম স্টাইলিশ ব্যাটার, তো সেরকম আর কি। এবং খুব মানে প্লেয়ারও ভালো, মানুষ হিসাবেও খুব একদম, ভালো, কোনো খুবই। কন্ট্রোভার্সিটা আজ পর্যন্ত একদম। দেখা যায়নি আর কি। খুব সুন্দর মানসিকতার মানুষ। তো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব যে আমরা যেহেতু গ্রামের শিক্ষার্থীদের নিয়ে কথা বলছি, আমাদের সমস্যাটা হচ্ছে শহরের শিক্ষার্থীগুলো তারা এক্সট্রা সুবিধা পাচ্ছে, তারা বেসরকারি স্কুলে পড়তে পড়তে নানা রকম তারা সুযোগ সুবিধার মধ্যে থাকছে। আমাদের গ্রামের শিক্ষার্থীরা অনেকজন জানেই না এন্ট্রান্স কিভাবে হয়, কি হবে, সেইটা যদি আমরা জানাতে চাইছি। তো সংক্ষেপে তাদের উদ্দেশ্যে যে লাস্ট কিছু কথা। হ্যাঁ, তাদের সতর্ক করার মতো কয়েকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে তোমাদের সুযোগ কম এটা ভাববে না, নিজেদেরকে ছোট ভাববে না, নিজে পারবো না এটা ভাববে না। উদ্দেশ্য একটাই থাকতে হবে যে আমার ইচ্ছা থাকলে উপায় হয়, আমি ডু অর ডাই চেষ্টা করে যাব শেষ অবধি। তো আমার চেষ্টা যদি সৎ হয় তাহলে তার নিশ্চিতভাবে ফল আছে, আজ না হয় কাল ফল থাকবে। এক্ষেত্রে আমি বলবো কাউকে হতাশ হতে না। 5 ইয়ার্স হলে 5 ইয়ার্স, 3 ইয়ার্স হলে 3 ইয়ার্স, যে কোনো ধরনের ল পড়ার ক্ষেত্রে তোমরা যদি আমাদেরকে যোগাযোগ করো, বা কলকাতা ল পয়েন্ট আমাদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে, এতে আমরা রেগুলার বেসিস খবর আপডেট দিতে থাকি। আর একটা কথা বলবো, টিউশন করাই মানে টিউশন না পেলে আমার মানে হবে না এরকম ব্যাপারটা নয়, বাট কারোর পড়ার দরকার ছাড়া অন্য কোনো কারণে ফোন করতে পারবে না, যোগাযোগ করতে পারবে না, এই ব্যাপারটা নয়। যে কোনো ইনফরমেশন যদি লাগে, কলকাতা ল পয়েন্ট আমাদের যে কোচিং মানে অ্যাডভাইস দেওয়ার জন্য সবসময় আছেন আপনারা। ফোন নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করলে 9874270095, এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, আমরা 24/7 তাদের পাশে আছি। আর গ্রাম থেকে শহরে যাওয়ার প্রশ্নে যেটা থাকে, একটা ছুতমার্ক থাকে, একটা হচ্ছে ভয় থাকে, একটা আশঙ্কার জায়গা থাকে। সেই জায়গা থেকে আমি বলতে পারি আমাদের যেটুকুনি সম্ভব, আমাদের যেটুকুনি ক্ষমতা, সেই অনুযায়ী সেটা দিয়ে আমরা তাদের পাশে থাকবো। সেটা থাকার ক্ষেত্রে হোক, ঘর পাচ্ছি না স্যার থাকার জায়গা দেখে দিন, বা যদি কোনো মানে পড়াশোনা করার ক্ষেত্রে হোক, কোনো একটা ভালো স্টাডি সার্কেল মানে যদি কাউকে অ্যাড করে দিতে পারি, হয়তো তার টিউশন পড়ার ক্ষমতা নেই, তো সেক্ষেত্রেও মানে সেক্ষেত্রে আমরা গ্রামের ছেলেদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো, এটুকুই আর কি। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। নামটা ভুলে গেছি, দীপাঞ্জন মিত্র মহাশয়, উনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের প্রশ্নচিহ্ন যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল, সেখানে কথা বললেন। তো যারা দর্শক দেখছেন এবং শিক্ষার্থী যারা তোমরা দেখছো, তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই মানে উপকার হবে, তোমরা পুরোটা দেখো। আর আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। পরে আবার দেখা হবে কোনো নতুন প্রশ্ন নিয়ে, কোনো নতুন মানুষের সামনে। নমস্কার।